সুজয় কৃষ্ণ ভদ্র তার কোথাও একটা চাপ বাড়লো, বিপদ বাড়লো, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট জমা হাইকোর্টে। মিলে গেছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে কণ্ঠস্বরের নমুনা পেতে দীর্ঘ সময় ধরে একটা টালবাহানা হয়, সেই কণ্ঠস্বর মিলে গেছে। এমনটা ইঙ্গিত আদালতে ইডির। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা আমাদের পক্ষেই এসেছে। কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে জানালো ইডি। দেখে মনে হচ্ছে অসম্পূর্ণ রিপোর্ট, এই মন্তব্য বিচারপতি সিনহার। এই রিপোর্ট পেয়ে কি করেছেন ইডিকে প্রশ্ন বিচারপতি সিনহার। তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক মামলায় মোট 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি সিনহার প্রশ্ন, 2014 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন? টাকার অঙ্কই বা এত কম কেন? ইডি আদালতে জানিয়েছে আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে, কিন্তু ইডির এই বক্তব্যেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি। ফের রিপোর্ট তলব করেছেন। আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিললে এটা বোঝা যাবে কত পার্সেন্ট কোথায় গেছে। কালীঘাটে কত গেছে, ক্যাবাক স্ট্রিটে কত গেছে, সব বোঝা যাবে। তখন দুধ কা দুধ, পানি কা পানি বন যায়গা। তদন্তকারী এজেন্সি আর মাননীয় বিচারপতি বুঝবে না। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময়ও দেখেছিলাম যে এমনভাবে বিচারপতিরা বলছেন যে যতক্ষণ না তার রাজনৈতিক উইশ লিস্ট ফুলফিল হচ্ছেন ততক্ষণ সেই মতো এজেন্সিকে কাজ করতে হবে, সেই মতো রিপোর্ট দিতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অসম্পূর্ণ। এগুলো তো আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় দেখে এসেছি। ফলে সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে কি ঘটছে না, ঘটনাক্রম থেকে আমরা সেগুলো লক্ষ্য রাখবো। জেঠু কোথায়, কাকিমা কোথায়, ভাইপোরা কোথায়? কাকুর তো শুধু মিললে হবে না, কাকুর মিললেও আমরা শুনলাম, কিন্তু কাকুর মেলাতে কোন জেঠুর নাম এলো, কোন জেঠু সামনে আসছে, সে কোথায়? মানুষ তো তাকে খুঁজছে। এক রায় মাথার উপর ভেঙে পড়েছে আকাশ। অযোগ্যদের দুর্নীতির দায় কেন তাদের ঘাড়ে? প্রশ্ন তুলে আন্দোলনের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ। গণ আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ। চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন রাজ্যের। মামলা এসএসসিরও। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় পর্যালোচনায় সিবিআই। সুপার নিউমেরারি পদ নিয়ে কিভাবে তদন্ত, আলোচনায় নিজাম প্যালেসের সিটের অফিসাররা। দুর্নীতির ধাক্কায় সরকারি চাকরিতে লাল কার্ড। 2016 স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। মঙ্গলবার থেকে ভোটের বাংলায় আরও এক আন্দোলন ধর্মতলায়। চাকরি হারাদের ভিড়। দ্রুত নিয়োগের দাবিতে যখন সোচ্চার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, তখন শহীদ মিনার চত্বরে সদ্য চাকরি হারাদের আন্দোলন। তাদের একাংশ বলছেন কাজ হারিয়ে গণ আত্মহত্যা ছাড়া উপায় নেই। আজকে 5000 জন না 6000 জন চুরি করেছে, তার জন্য টোটাল 19,000 যোগ্য ক্যান্ডিডেটদের ওপর এই খাড়া নেমে আসলো। আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিহারাদের একাংশ দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্টে। আপনারা কি আলাদা করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট? হ্যাঁ, আমরা আলাদা করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেই জন্য আমরা এই ডকুমেন্টস কালেকশন করে পিটিশনার হওয়ার চেষ্টা করছি। রাজ্য সরকার তো অবশ্যই দায়ী, তেমন সিবিআই কি করছিল? সিবিআই তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কারা ম্যানিপুলেট করেছে, কোন তারা তো হার্ড ডিস্ক পেয়েছে, তাহলে তাদের তো দায়িত্ব ছিল। তাহলে এখানে কোনটা কাকর কোনটা চাল বাঁচার দায়িত্ব তাদেরও ছিল। একযোগে সুপ্রিম কোর্টে ছুটছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন। কমিশনের দাবি, হলফনামা দিয়ে যোগ্য অযোগ্যদের সংখ্যা তথ্য দেওয়া হয়েছে। সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ এসএসসি। চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের স্পেশাল লিভ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকারও। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল
আপনারা আটা আর ভুসি আলাদা করেছেন। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। স্পিরিটটা বুঝতে হবে, রাজ্য সরকার কিন্তু সে চেষ্টাটা করেছে। তখন কারা গিয়ে আবার মামলা ঠুকে এসছেন এটাও তো দেখতে হবে। কেউ যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরও ক্ষতি করেছেন এনাদের। চাকরিহারাদের এবার কি হবে? কেউ একরাশ চিন্তা নিয়ে রাস্তায় নেমেছেন, কেউ ছুটছেন এই আদালত থেকে আরেক আদালতে। যোগ্য অযোগ্য বাঁচতে কেন দেরি? দায় কার? প্রশ্ন তুলছেন চাকরিহারারা। সোমা দাস, সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার আউশগ্রাম এবং গোলশির সভায় বিজেপি এবং হাইকোর্টকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ চালালেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁকে জেলে ভরার কিংবা মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি বাতিল হওয়ায় পঠন পাঠনে তার প্রভাব পড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। আউশগ্রামের সভায় সেই আশঙ্কার কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বলেছিল ডবল চাকরি হবে, এখন ডবল চাকরি যাচ্ছে। দুর্নীতি ইস্যুতে এদিন নাম না করে ফের একবার শুভেন্দুকে টার্গেট করেন মুখ্যমন্ত্রী। কখনো ইডি পাঠাচ্ছে, কখনো ইনকাম ট্যাক্স পাঠাচ্ছে, কখনো সিবিআই পাঠাচ্ছে। ওদের চোর ডাকাতদের একটাও চিঠি পাঠিয়েছে? বিজেপির কেউ অ্যারেস্ট হয়েছে? কেষ্ট যদি দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়ে থাকে, তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে কেন অ্যারেস্ট হবে না? মুখ্যমন্ত্রীর অভিযোগ, আদালত থেকে এজেন্সি সব কিনে নিয়েছে বিজেপি। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে। দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে, শুধু বিজেপির কথা বলবে আর মোদিকাবাদ বলবে। চাকরি বাতিলের প্রতিবাদে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানান মুখ্যমন্ত্রী। কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। আউশগ্রামের পাশাপাশি বুধবার গলসিতে গিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বিজেপিকে নিশানা করে আরও বিস্ফোরক অভিযোগ সামনে আনেন তিনি। আমরা লড়ে যাচ্ছি, লড়বো। ওদের টার্গেট আমরা, হয় জেলে ভরো নয় প্রাণে মারো। আমি বলে লড়তে হলে লড়বো, কিন্তু বিজেপিকে বিদায় দেবো। 100 দিনের কাজের টাকা দেয়নি, এর বদলা আমরা নেব। কে করতে যাবে? সুষমের হাত বন্ধ কে করতে? পলিটিক্যাল ডেথ হয়ে গেছে। বাংলার 42টা আসনই তার চোখের মণি বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী, এবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারে খারাপ ফল করবে বিজেপি, তাই তাদের 200 আসন পেরোনোর সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বঙ্গে দলবদল তরজা তুঙ্গে। ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে দলে টেনেছে বিজেপি। জলঙ্গির সভার মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভয় দেখানোর কিছু থাকলে তৃণমূল জনসমক্ষে আনুক, পাল্টা চ্যালেঞ্জ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপসের। বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। আপনি দল বানানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে, একটা মির্জাফর, একটা গদ্দার। 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আর এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা একেবারে সর্বৈব অসত্য কথা। তার কারণ হলো, আমাকে ভয় দেখানোর মতন কিছু থাকলে তো ভয় দেখাবে। এখন দেখাক না, তৃণমূল আমাকে ভয় দেখাক না,
সেই সমস্ত জিনিস যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে, শুধু এই নিয়োগ দুর্নীতি নয়, গত 13 বছর সরকার এসেছে, এই 13 বছর বা আমার 52 বছরের রাজনৈতিক জীবনে যদি কিছু বলার থাকে তাহলে পরে সেটা তো আমাকে আগেও বলতে পারতো, এখনও বলতে পারে। আমি বলতে পারি এখনও যদি কোনো রকম পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমি যদি কোনো ধরনের কোনো এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থাকি, যেন তারা সেটা জনসমক্ষে প্রকাশ্যে আনে। আর কে বা কারা বিভিন্ন কারণে বা এখনও যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, তো সেগুলো তো আমি জানতাম না, এখন এসে শুনতে পাচ্ছি যে অনেকে, এবং তাদের অনেককেই নেয়নি, ফেরতও পাঠিয়ে দিয়েছে, আর এখনও যোগাযোগ রেখে যাচ্ছে, এমএলএ, এমপি, মন্ত্রী সব যোগাযোগ রেখে যাচ্ছে। এদিকে ফের সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায়। 2 মাস পর সরকার পড়ে যাবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। উলুবেড়িয়ার শ্যামনগরে প্রচারে গিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি ধমকাচ্ছে 2 মাস পর আমি আসবো, আরে 2 মাস পর ওই থাকবে না, 2 মাস পর ওই থাকবে না। আপনাকে বলছে সরকারকে উল্টে দেব, এই সরকারকে জবানবন্দি দেব, এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো, গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো। আপনারা জনবাদন তৈরি হন। পরে খবরে আসি তাপপ্রবাহের চোখ রাঙানির মাঝেই ভোট প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে ব্যস্ত দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও। দক্ষিণ দমদম পুরসভার 3 নম্বর ওয়ার্ডে প্রমোদনগরে খোল বাজিয়ে কীর্তন করে জনসংযোগ করতে দেখা গেল বর্ষিয়ান তৃণমূল প্রার্থীকে। আর একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, হুগলির চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ড। প্রসূতি বিভাগের পাশে আবর্জনার স্তূপে আগুন লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় হাসপাতালের রোগী ও পরিবারের সদস্যদের মধ্যে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দমকলের একটি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয় দাবি দমকল কর্মীদের। কিভাবে অগ্নিকাণ্ড জানতে শুরু হয়েছে তদন্ত।